আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। আরজি কোর্টে প্রমাণ লোপাট করার পর মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে ধর্ষকের ফাঁসি হওয়া উচিত। গ্রেফতার খান স্যার, জমায়েতে সামিল হতে আটক করল পুলিশ। কি ঘটেছে? 70,000-এর বিকোচ্ছে মেডিকেল ডিগ্রি, গ্রেফতার একাধিক ভুয়ো ডাক্তার। পরবর্তী মুখ্যমন্ত্রীকে উত্তরসূরি ঠিক কবে করবে দল, সাক্ষাৎকারে কি বললেন মমতা? সাত সকালে দিল্লির রাস্তায় শুট আউট, এলোপাথারি গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী। বনগাঁ স্টেশনের রেল লাইনে ফাটল, বন্ধ ট্রেন চলাচল, হয়রানির মুখে নিত্যযাত্রীরা। 16 ডিগ্রিতে নেমে গেল পারদ, এর মধ্যে হবে বৃষ্টিও, কি বলছে হাওয়া অফিস। গোয়াগামী ট্রেনের ইঞ্জিনের উপরে ঝাঁপ, দাউ দাউ করে জ্বলছে যুবক, হারহিম ঘটনা ঝাঁসি স্টেশনে। RRR KGF 2 সব ফেল, আল্লু অর্জুনের পুষ্পা 2 ঝড়ে তোলপাড় বক্স অফিস। হাত পা বাঁধা অবস্থায় আদিবাসী তরুণের দেহ উদ্ধার, চূড়ান্ত উত্তেজনা সন্দেশখালীতে। বিস্তারিত। জনগণের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা করেছে বারুইপুর পক্সো আদালত। অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে বৃহস্পতিবারে দোষী সাব্যস্ত করেন বিচারক। ঘটনার 62 দিনের মাথায় দোষীর সাজার ঘোষণা হওয়ায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধর্ষণের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে দ্রুত ও কড়া বিচারের পক্ষে সওয়াল করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শাসকের এই প্রতিক্রিয়া নির্বুদ্ধিতার পরিচয় বলে দাবি করেছেন রাজ্যসভার বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একই সঙ্গে জয়নগরের ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার টেলিফোনে বিকাশবাবু বলেন, আরজিকরের ঘটনার সঙ্গে জয়নগরের ঘটনার তুলনা করা মানে বাজারে আলুর সঙ্গে আকাশের চাঁদের তুলনা। আরজিকরের ঘটনা ঘটেছে সরকারি হাসপাতালে, সেখানে অভিযুক্ত সরকারি সিভিক ভলেন্টিয়ার, সেখানে সরকার নিজের পিঠ বাঁচাতে তথ্য প্রমাণ লোপাট করেছে, তাও তদন্তে স্পষ্ট। নইলে টানা থানার ওসিকে এতদিন জেলে আটকে রাখত না পুলিশ। তিনি আরো বলেন, আরজিকরের ঘটনা প্রমাণ করা অনেক কঠিন, কারণ সেখানে কেউ ঘটনা ঘটতে দেখেনি। জয়নগরের ঘটনায় মেয়েটিকে অভিযুক্তের সঙ্গে লোকে দেখেছে, তার গতিবিধি সম্পর্কেও সবাই অবহিত ছিল। সাক্ষ্য প্রমাণ ছাড়া সাজা হয় না। তিনি বলেন, আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে ধর্ষক ও খুনির ফাঁসি হওয়া উচিত। কিন্তু জয়নগর কাণ্ডে তার পুলিশ যে গতিতে কাজ করেছে তা নিয়ে উচ্চতর আদালতে প্রশ্ন উঠতে পারে। শুধু কি দোষীকে সাজা দেওয়া, নাকি আরজিকর কাণ্ডের জনরোষ কমাতে প্রশাসন যে অতি তৎপরতা দেখিয়েছে তাতে বিচার প্রক্রিয়ার সমস্ত ধাপ সঠিকভাবে পালিত হয়েছে কিনা সেই প্রশ্নও থাকবে। পাটনায় বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। শুক্রবার জনপ্রিয় শিক্ষক খান স্যার এই প্রার্থীদের সমর্থনে সামিল হয়েছিলেন মিছিলে। পাটনার গর্দনীবাগ প্রতিবাদ জমায়েত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন খান স্যার, আর এখান থেকেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানান যে কমিশনের উপর তার কোনো আস্থা নেই, তবে যতক্ষণ না পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এক পাও নড়বেন না এই জমায়েত স্থল থেকে। আর এই প্রতিবাদ জমায়েতে সামিল হতে ওই জায়গা থেকে এই ঘটনা পাটনা পুলিশ গ্রেফতার করে খান স্যারকে। ভিড়ের মধ্য থেকে গর্দনীবাগ থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়। আরও কি জানলেন তিনি? এদিন হাজার হাজার পরীক্ষার্থী কমিশনের কার্যালয়ের বাইরে জমায়েত হয়েছিলেন। বিক্ষোভে সামিল হয়েছিলেন সকলে। 70তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও একই শিফট, একটাই শিফট এবং একটাই পরীক্ষা আয়োজন করা এবং পরীক্ষা পদ্ধতি আগের মতো স্বাভাবিক করার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। আর এই পরীক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে সামিল হন খান স্যার। পরীক্ষার্থীদের দাবিকে সমর্থন জানান তিনিও। আবারও স্বাভাবিক নিয়মে বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। প্রতিবাদ মিছিলে জমায়েতে সামিল হয়ে সংবাদ মাধ্যমে এদিন খান স্যার স্পষ্ট জানান যে বিহার পাবলিক সার্ভিস কমিশন আদতেই সম্পূর্ণ মিথ্যাচার করেছে। প্রার্থীদের উপর বল প্রয়োগ করে সরকার অন্যায় করেছে। কমিশনের অধ্যক্ষ কেন শুধু পড়ুয়াদের সঙ্গে কথা বলেনি এতদিন? একই সঙ্গে দাবি জানান খান স্যার যে বিপিএসসি পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে। যে সমস্ত ক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণে প্রার্থীরা ফর্ম পূরণ করতেই পারেননি, তাদের আবেদনের জন্য আরও অতিরিক্ত একদিন সময় দিতে হবে। 70,000-এ বিকোচ্ছে মেডিকেল ডিগ্রি। শুধু তাই নয়, ক্লাস 8 পাস এমন পড়ুয়াদের থেকে 70,000 টাকার বিনিময়ে ডাক্তারি ডিগ্রি দেওয়ার অভিযোগ। এই জালিয়াতির চক্রান্ত চালানো হচ্ছিল গুজরাটের সুরাট থেকে। জানা গিয়েছে সেখানে 1200টি জাল ডিগ্রির ডেটাবেস তৈরি হয়েছিল। ইতিমধ্যে গুজরাট পুলিশ 14 জন ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে, যারা এই গ্যাং থেকে ডিগ্রি কিনেছিল। পুলিশ জানিয়েছে এই গ্যাংয়ের মাথা অর্থাৎ প্রধান অভিযুক্ত চিকিৎসক রমেশ গুজরাটকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে অভিযুক্তরা বোর্ড অফ ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন গুজরাট দ্বারা ইস্যু করা ডিগ্রি
প্রদান করত। পুলিশের তদন্তে শতাধিক আবেদনপত্র, সার্টিফিকেট এবং স্ট্যাম্প খুঁজে পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে যে প্রধান অভিযুক্ত জানতে পারে যে ভারতে ইলেকট্রোহোমিওপ্যাথি সংক্রান্ত কোনো নিয়ম নেই, তাই তিনি এই কোর্সে ডিগ্রি দেওয়ার জন্য একটি ভুয়ো বোর্ড গঠন করার পরিকল্পনা করেন। সেখানে তিনি আরো 5 জন শিক্ষককে নিয়োগ করেন। তাদের ইলেকট্রোহোমিওপ্যাথিতে প্রশিক্ষণ দেন এবং তারা 3 বছরেরও কম সময়ের মধ্যে কোর্সটি শেষ করে। এমনকি কিভাবে ইলেকট্রোহোমিওপ্যাথি ওষুধ লিখতে হবে তারও প্রশিক্ষণ দিয়েছেন। টাকা দেওয়ার 15 দিনের মধ্যেই সার্টিফিকেট প্রদান করা হয় এবং সেই সার্টিফিকেটের বৈধতা ছিল 1 বছরের। তারপর তাদের আবার 5,000 থেকে 15,000 টাকা দিয়ে রিনিউ করাতে হতো। যেসব ডাক্তাররা রিনিউয়ের টাকা দিতে পারতেন না, তাদেরকে জ্ঞান থেকে হুমকি দেওয়া হতো। অভিযুক্তদের মধ্যে 2 জন শোভিক এবং ইরফান অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতও ছিল। তিনি দলের চেয়ারপারসন, পদমর্যাদা অনুযায়ী তারপরেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্থান। তবে কি রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীর ব্যাটন হাত বদল হয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে যাবে? শুক্রবার সম্পাদক বিশ্ব মজুমদারের সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কোনো জল্পনা নয়, সোজা দলের কাঁধে পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের ভার তুলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন? মমতার উত্তর, সেটা দল ঠিক করবে। কোনো ব্যক্তি বিশেষকে প্রাধান্য দিয়ে নয়, দলকে একজোট করে এগিয়ে চলার মন্ত্রী বরাবর বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নেতৃত্বে সংঘবদ্ধ দল হিসেবে সমস্ত নির্বাচনে তৃণমূলের সাফল্য এসেছে। দিন কয়েক আগেও দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকে তিনি জোটবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। যে এলাকায় যখনই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের খবর কানে এসেছে, মমতার একটাই দাওয়াই, নিজেদের মধ্যে ঝগড়া নয়, ঐক্যবদ্ধ হয়ে শুধু দলের কাজ করতে হবে। এখানে কোনো ব্যক্তির ভূমিকা ছোট বা বড় নয়, সকলকে সমানভাবে দায়িত্ব নিতে হবে, দলের কাজ করতে হবে। বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচনের আগে ঐক্যই একমাত্র শক্তি শাসক দলের, তা মনে করিয়ে দিয়েছেন। ফলে দলে তার উত্তরসূরি কে হবেন তা নির্বাচনের দায়িত্ব দলের হাতে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ কাউকে তৈরি করা কিংবা ভেবে রাখা নয়, দলের সকলে মিলে যাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার যোগ্য বলে মনে করবেন তাকেই পদে বসানো হবে। সেক্ষেত্রে অভিষেকের নাম এলে তিনি হতেও পারেন, তবে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের একক সিদ্ধান্তে হবে না। শুক্রবার সাক্ষাৎকার দিতে বসে এমনটাই জানিয়ে দিলেন আজকের মুখ্যমন্ত্রী। তার কথায়, আমি একা দল চালাই না, মানুষকে সঙ্গে নিয়ে দল আর দলীয় কর্মীরা গুরুত্বপূর্ণ। এটা যৌথ পরিবারের মতোই। আমি তো বিশ্বাস করি না, সকলকে নিয়ে চলতে হবে, তাই দলের সবাই মিলে এটা ঠিক করবে। যদি বলি আমি একাই সিদ্ধান্ত নেব, তা তো ঔদ্ধত্যের কথা হবে। ফের স্পষ্ট বার্তা দিলেন, ব্যক্তিকেন্দ্রিক নয়, তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সংঘবদ্ধ দল এবং সুসংহত ঐক্যেই ভরসা রাখেন। বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, আর বাড়ি ফেরা হলো না। দুষ্কৃতীদের এলোপাথারি গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী। সাত সকালে দিল্লির শাহদরা এলাকায় ঘটনায় চাঞ্চল্য। জানা যাচ্ছে, নিহত ব্যবসায়ী নাম সুনীল জৈন। প্রায় রোজই প্রাতঃভ্রমণে বেরোতেন তিনি। এদিন সুনীল যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বাইকে করে 2 জন এসে তাকে গুলি করে। এরপরই চম্পট দেয় আততায়ীরা। আহত ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। তবে হঠাৎ কেন তাকে এভাবে খুন করা হলো ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরাও। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই নিহত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তবে কি কারণে খুন তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। সাত সকালে রাজধানীতে এই শুটআউটের ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। শুরু হচ্ছে রাজনৈতিক আকচাকাচ্ছিও। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশকে কড়া আক্রমণ শানিয়েছে আপ সরকার। বনগাঁ স্টেশন ঢোকার মুখে বড় বিপত্তি, রেল লাইনে ফাটল। প্রায় 8 ঘন্টার কাছাকাছি সময় ধরে শিয়ালদা লাইনে আপ ডাউন রেল চলাচল বন্ধ। সমস্যায় নিত্যযাত্রীরা। সূত্রের খবর, বনগাঁ স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়তে পারছে না। অসংখ্য যাত্রী যাতায়াতের ভরসা রেল। রাজ্যের অন্যতম ব্যস্ত রেল লাইনে ফাটলের কারণে বড় সমস্যায় নিত্যযাত্রীরা। যদিও ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টায় রেল কর্তৃপক্ষ, তবে রেলের যাত্রায় বিঘ্ন হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। প্রসঙ্গত, দেশে ট্রেন দুর্ঘটনার সংখ্যা যেন বেড়েই চলেছে এবং তা নিয়ে চিন্তিত যাত্রীরা। শুক্রবারও ফের ঘটেছে একটি রেল দুর্ঘটনা। শুক্রবার দুর্ঘটনার শিকার হল গরিব রথ এক্সপ্রেস। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা ট্রেনটি। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহারের থাহার গ্রামে। সেই সময়ে 12,435 জয়নগর আনন্দ বিহার এক্সপ্রেস খাজাউলি এবং রাজনগর এক্সপ্রেসের মধ্যে দিয়েই যাচ্ছিল। অঘ্রাণ শেষে এক ধাক্কায় 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল পারদ। গত কয়েকদিন আগেই সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। সেই অনুযায়ী হু হু করে তাপমাত্রা নামতে শুরু করেছে। শুক্রবার ছিল মৌসুমের সবথেকে শীতলতম দিন, যা শরীরে একেবারেই কাঁপুনি ধরাচ্ছে। যদিও এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না বলেই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। আজ শনিবার আরো ঠান্ডা পড়তে পারে, এমনকি 15 ডিগ্রিতেও নেমে যেতে পারে পারদ, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা থাকবে বলেও সতর্কতা। তবে সোমবার থেকেই আবহাওয়া বদল
বদল হতে পারে বলে আশঙ্কা। ফের তাপমাত্রার পারদ বাড়তে পারে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া, অন্যদিকে গরম হাওয়ার সংস্পর্শে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে পশ্চিম এবং পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস। যদিও 15 ডিসেম্বরের পর থেকে বাংলায় একেবারেই ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রির কাছাকাছি। ঝাঁসি স্টেশনে আত্মহত্যা করলেন এক অজ্ঞাত পরিচয় যুবক। রেল সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার গোয়াগামী ট্রেনের ইঞ্জিনের উপরে ঝাঁপ দেন এক অজ্ঞাত পরিচয় যুবক। রেল সূত্রে খবর, ট্রেনটি ঝাঁসি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। আচমকাই প্ল্যাটফর্মের টিন চালা থেকে ইঞ্জিনের উপরে ঝাঁপ দেন যুবক। গোয়া এক্সপ্রেসের ওভারহেড তারের সংস্পর্শে আসে, আগুন ধরে যায় যুবকের শরীরে। জ্বলতে থাকে যুবকের শরীর। চোখের সামনে এই ঘটনা দেখে গোটা প্ল্যাটফর্মে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরপিএফ কর্মীরা ট্রেনের ইঞ্জিনের উপর জ্বলতে থাকা যুবকটিকে উদ্ধারের চেষ্টা করেন। ঘটনার জেরে ঝাঁসি স্টেশনে ট্রেনটি 45 মিনিট দাঁড়িয়ে থাকে। ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর ট্রেনটি ফের গন্তব্যের দিকে রওনা দেয়। আরপিএফ এর তরফে জানানো হচ্ছে, অজ্ঞাত পরিচয় যুবকের নাম জানা যায়নি। আনুমানিক বয়স 40 থেকে 45 এর মধ্যে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় আরপিএফ। পুষ্পা 2 বক্স অফিস কালেকশন। আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল। অ্যাকশন সিকোয়েন্স রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে বড় ওপেনার হিসেবে আবির্ভূত এই ছবি প্রেক্ষাগৃহে প্রথম দিনে 165 কোটি টাকার ব্যবসা করিয়েছে। এটি বুধবার তেলেগু ভাষাতে 10.1 কোটি আয় করেছে। পুষ্পা 2 তেলেগুতে 95.1 কোটি, হিন্দিতে 67 কোটি, তামিলে 7 কোটি, মালায়ালাম 5 কোটি এবং কন্নড় ভাষায় 1 কোটি টাকার ব্যবসা করেছে। এই ছবি হিন্দিতে সর্বোচ্চ ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছে, কারণ এটি জওয়ানকে ব্যবসার দিকে ছাড়িয়ে গেছে, যা প্রথম দিনে হিন্দিতে 65.5 কোটি টাকার ব্যবসা করেছিল। বাণিজ্য বিশ্লেষক মনোবল বিজয় বালানের মতে, পুষ্পা 2 বিশ্বব্যাপী প্রায় 282.91 কোটি টাকা আয় করেছে। উদ্বোধনী দিনে পুষ্পা 2 তেলেগুতে সামগ্রিকভাবে 86% হল পর্যবেক্ষণ করেছে। ফিল্মটির হায়দ্রাবাদে 15 সিটিরও বেশি শো ছিল, 94% বেশি হল সহ, এবং বেঙ্গালুরুতে 70% দখল সহ 1000টিরও বেশি শো ছিল। হিন্দিতে উদ্বোধনী দিনে দখল ছিল 59% বেশি। দিল্লি এনসিআর অঞ্চলে 1700টিরও বেশি শো ছিল। মুম্বাই অঞ্চলে প্রায় 57% দখল সহ 1500টিরও বেশি শো ছিল। পুষ্পা 2 এর 175 কোটি টাকার ওপেনিং এটিকে ভারতের সর্বকালে বৃহত্তম ওপেনারদের শীর্ষস্থানে নিয়ে গেছে। এর আগে 1 নম্বর স্থানটি এসএস রাজামৌলির RRR দ্বারা অধিষ্ঠিত ছিল, যা তারা উদ্বোধনীর দিন 133 কোটি টাকা আয় করেছেন। এটি পরে বাহুবলী 2, যা প্রথম দিনে 121 কোটি টাকা আয় করেছিল। গত প্রায় 1 বছর ধরে একাধিক ইস্যুতে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে পা রাখবেন না বলে জানিয়েছিলেন। রাজ্যপালও রাজ্যের বিরুদ্ধে একের পর এক তোপ দেখে সোচ্চার হচ্ছিলেন। এই পরিস্থিতিতে এতদিনে শেষমেশ রাজ্য ও রাজ্যপালের সম্পর্কে উন্নতি দেখা গেল। রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে 1 বছর ধরে যে সংঘাত চলছিল, তা এবার শেষ বলেই মনে করেছে শিক্ষা মহলের একাংশ। রাজ্যের 6 বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম চূড়ান্ত। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নামের তালিকাতে সই করেছেন রাজ্যপাল CV আনন্দ বোস। এদিকে আরজিকর কাণ্ডের আগে পর্যন্ত তৃণমূলের মুখপাত্র হিসেবে শান্তনু সেন গুরুত্বপূর্ণ একটি নাম ছিল, তবে পরিস্থিতির আমূল বদল ঘটে আরজিকর কাণ্ডের পর দলের বিরুদ্ধে রীতিমতো তোপ দেখে এবার একের পর এক মন্তব্য করেন তৃণমূলের চিকিৎসক নেতা, যার জেরে শান্তনুর উপর বেজায় চটে গেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শান্তনুকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে বাদ যাওয়ার তোড়জোড় শুরু হতে থাকে। কিছুদিন আগে শান্তনুকে সরানোর জন্য সুপারিশ করেছিলেন মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুদীপ্ত রায়। তার সুপারিশে শেষ পর্যন্ত শিলমোহর দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকারের মনোনীত প্রতিনিধির পদ থেকে সরিয়ে দেওয়া হলো তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।